তোমরা মেয়েরা যদি শাড়ি পরে ভিডিও করতে পারো, আমরা ছেলেরা কেন পাঞ্জাবি পরে ভিডিও করতে পারবো না? যে আমি এত বড় দেখলাম, সেই সঙ্গে লাইভ স্নোফল। এই হচ্ছে সেই সোনমার্গ টানেল, সামনে লেখা আছে ওয়েলকাম সোনমার্গ টানেল। আজকের দিনে এই সময় যদি না আসতাম এই প্রেডিকশন দেখে, তাহলে এই যে লাগাতার স্নোফল হচ্ছে এরকম পেতাম না। দার্জিলিং যদি বারবার হয়, পুরী যদি বারবার হয়, দীঘা যদি বারবার হয়, তাহলে কাশ্মীর কেন প্রত্যেক বছর হবে না? কেউ একজন প্রশ্ন করেছিল, আচ্ছা প্রত্যেক বছর কাশ্মীর কেন? একই জায়গা দেখতে একঘেয়ে লাগে না? উত্তরে বলেছিলাম, নিজেকে তো রোজ একবার করে আয়নায় দেখি, একঘেয়ে লাগে কি? উত্তরবঙ্গে যখন যাই কাঞ্চনজঙ্ঘাকে দেখি, কিংবা মেরিন ড্রাইভ রোড ধরে যাওয়ার সময় পুরীর সমুদ্রকে, একঘেয়ে লাগে কি? নিশ্চয়ই না। আসলে যারা প্রকৃতিপ্রেমিক তাদের কাছে প্রকৃতির এই রূপ কোনোদিনই একঘেয়েমির কারণ হয়নি। আর প্রকৃতিকে আশ্রয় করেই যারা কন্টেন্ট তৈরি করে তাদের কাছে এই মুহূর্তগুলো একটা বছরের অপেক্ষা। নিজের মাতৃভূমির সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরবো, এর থেকে ভালো কি আর হতে পারে? আর জীবনের যা কিছু সঞ্চয় তা কোনোদিনই বৃথা যায় না। আর এটার অকাট্য প্রমাণ হয়তো এবারের কাশ্মীর ভ্রমণ। 2023 সালে যা পেয়েছি 2025-এ তার থেকে কম কিছু নয়। পরিমাণের হিসাবটা না হয় ছেড়ে দিলাম দর্শকদের হাতে। আর শোনাবো সোনমার্গের কথা। কাশ্মীরে পা ঢাকা 24 ঘন্টার মধ্যে বরফে ঢাকা পাহাড়ের পাদদেশে তুষারপাতের দুর্দান্ত অভিজ্ঞতার কথা। শ্রীনগর থেকে সোনমার্গের পথে সদ্য খুলে যাওয়া জেড মোড় টানেলের কথা, যার ফলে ভারী তুষারপাত হলেও সোনমার্গের রাস্তা আর কোনোদিনই বন্ধ থাকবে না কাশ্মীরে আগত পর্যটকদের কাছে। তাহলে গল্পটা আমরা শুরু করি 19 জানুয়ারি সকালে শ্রীনগর শহর থেকে। এমনিতেই শীতকাল, শ্রীনগর শহরে তাপমাত্রা 7 ডিগ্রির আশেপাশে। স্বভাবতই ঘুম থেকে উঠতে দেরি হলো, তারপর ব্যস্ত হলাম চা তৈরির কাজে। ওদিকে পলের মা ব্যস্ত হলো পলকে ঘুম থেকে ওঠানোর কাজে। থ্যাংক ইউ। চা ঠিক আছে। আর সকালবেলা উঠে শুরু হয়ে গিয়েছে মা ছেলের দ্বন্দ্ব। অন্যান্য দিন যখন বাড়িতে ওরা থাকে তখন ওর মাকে উঠায়, পল ওঠ, রিক্সা কাকু চলে এলো, পল ওঠ, স্নান করতে হবে, পল ওঠ, স্কুলে যেতে হবে। আর আজকে ওকে বলছে, পল ওঠ, বরফে যাবো, পল ওঠ, ফ্লাইটে উঠবো। আর পল বলছে, কোথাও যাব না, তোমরা চলে যাও, আমি হোটেলেই থাকবো। এরপর শুরু হলো পোশাক নির্বাচনের পালা। শীতকালে ঠান্ডার জায়গায় বেড়াতে আসলে কোন পোশাকটা সঙ্গে নেব, কোনটা নেব না, এও এক সময় সাপেক্ষ কাজ। কোন জামা কাপড় পরে যাব, কোন জামা কাপড় ওখানে গিয়ে চেঞ্জ করতে হবে, স্টাইলিস্ট পোশাক বরফে কতটা কাজ দেবে, কতটা ঠান্ডা আটকাবে, ওখানে গিয়ে কি জ্যাকেট পরবো কিনা। এক্সাইটেড চাইতে ভয় লাগছে, কারণ ওখানে বরফে না হাত টাত সব লাল হয়ে যায়, পা একদম ফেটে যায়, মনে হচ্ছে যেন যখন বরফের মধ্যে হাত দেবো না হাত যেন পুরো ভেঙে যাচ্ছে, এতটা কনকনে ঠান্ডা। ওই জন্য ভয় লাগছে, প্যানিক লাগছে। তো তুমি এরকম সারারা ড্রেস কেন পরলা ঠান্ডার মধ্যে? মাই হুঁ এক সারারা এরকম কেন ড্রেস আমি পরলা? সব নিয়ে নিয়েছি কোট ফোট। আমার কাছে আগে নিজের জীবন, তারপরে স্টাইল। বাবা, ঠান্ডা থেকে বাঁচতে হবে, কারণ এর পরের যে ট্রিপটা আসছে ফেব্রুয়ারি মাসে, ওটা আমার কাছে অলরেডি খুব গুরুত্বপূর্ণ। আর আমি তো ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিয়েছিলাম যে ফেব্রুয়ারি মাসে আমি কোথায় যাচ্ছি, ওটা নিয়ে আমি বেশি এক্সাইটেড। পোশাক ছাড়াও আরও কয়েকটা জিনিস রাখা যেতেই পারে, বিশেষ করে এই ঠান্ডার জায়গায় এসে। যেমন একটা কান ঢাকা, ভালো গ্লাভস, কিছু ড্রাই ফ্রুটস, একটা ভলিনি স্প্রে, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, উইন্ড প্রোটেক্টিভ মাস্ক এবং একটা স্যানিটাইজার। সোলো আসছেন বা যারা কাপেলে আসছেন, সবসময় আপনারা ক্যামেরাম্যান পাবেন না ছবি তুলে দেওয়ার জন্য, বা সবসময় লোককে রিকোয়েস্ট করতে পারবেন না যে ছবি তুলে দাও, ছবি তুলে দাও। তো আপনারা কিন্তু একটা সেলফি স্টিকও সঙ্গে রাখতে পারেন, ভালো টাইপের সেলফি স্টিক। গোছগাছের পর্ব শেষ হয়ে গেলে আমরা চলে এলাম এই হোটেলে ডাইনিংয়ে, যেখানে আমাদের অপেক্ষায় বুফে ব্রেকফাস্ট। আগের পর্বেই বলেছি আমাদের এই প্রোগ্রামে হোটেল, গাড়ি, ব্রেকফাস্ট এবং ডিনার সব কিছুই প্যাকেজের মধ্যে। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, ওদিকে রয়েছে বাটার, জ্যাম, ফ্রুটস, এদিকে রয়েছে লুচি, এখানে রয়েছে ছোলার সবজি, পোহা, ওটস। নন ভেজ যারা খাবেন তাদের জন্য রয়েছে বয়েলড এগ। कैसा लग रहा है कश्मीर आपको? कश्मीर बहुत सुंदर है। ফার্স্ট টাইম? Heaven on earth, first time। ফার্স্ট টাইম। যারা আপনারা আসছেন কাশ্মীর বেড়াতে, তারা আপনারা প্যাকেজ করেও আসতে পারেন কলকাতা থেকে, বা শ্রীনগর থেকেও প্যাকেজ করতে পারেন, যেরকম আমরা করেছি। ব্রেকফাস্টের মাঝেই একবার খেয়াল করলাম আমাদের জুনিয়র ডিম ফাটানোর জন্য বের করেছে অভিনব এক কৌশল। সময় সকাল 10টা, আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট পর্ব শেষ করে আমাদের গন্তব্য সোনমার্গের উদ্দেশ্যে। আমি যে এই বছর 2025-এ কাশ্মীরে এসেছি, আমি কিন্তু আমার কাশ্মীরের প্ল্যানে প্রথমে সোনমার্গে রাখিনি, সোনমার্গ আমি যাবোই না। কিন্তু পরবর্তী সময়ে দুটো জিনিস আমাকে এই জায়গাটায় যেতে আর কি বাধ্য করছে। প্রথমত, সোনমার্গে 3 দিন আগে আমাদের পিএম নতুন টানেলের উদ্বোধন করেছে, 6.5 কিলোমিটার দীর্ঘ টানেল। আর দ্বিতীয় কারণ হচ্ছে স্নোফল। আজকে সোনমার্গে স্নোফল হওয়ার চান্স রয়েছে, আজকেও রয়েছে, কালকে তো রয়েছে। তো সেই জন্যই কিন্তু আমরা এই দুটো কারণকে মাথায় রেখে একদিনের জন্য সোনমার্গের প্ল্যান করছি। তো 1 ডে প্ল্যান, আমরা সকালে গিয়ে আবার বিকালে ফিরে আসবো। এটা হচ্ছে শ্রীনগরের টিআরসি। এই টিআরসি জায়গাটা একটু নোট রাখবেন আপনারা, যারা শ্রীনগর থেকে জম্মু তাওয়ায় যাবেন বা কাটরা যাবেন, যারা শেয়ার গাড়ি খোঁজেন, তারা কিন্তু শ্রীনগরের এই টিআরসিতে আসবেন। টিআরসি থেকে কিন্তু আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। আমি কিন্তু বার 2 যখন শ্রীনগর থেকে জম্মু তাওয়ায় গিয়েছি, এই টিআরসি থেকে কিন্তু
গাড়ি পেয়েছিলাম। শ্রীনগর যে শহরটা না, তার কিন্তু দুটো পার্ট আছে, একটা হচ্ছে নিউ, একটা ওল্ড। যেদিকে আমরা ডাল লেকের দিকটা যখন দেখি, ওটা কিন্তু শ্রীনগরের হচ্ছে নিউ সিটি, নিউ পার্ট। আর এই দিকটা যে আমরা পার করছি, এটা কিন্তু শ্রীনগরের হচ্ছে ওল্ড সিটি বা পুরনো শহর যাকে বলে। এখানকার ঘর বাড়ির ধাঁচ কিন্তু একটু আলাদা। মানে শহরের যে সময় বলতে যেরকম বিল্ডিং বোঝায়, সেসব বিল্ডিং কিন্তু এখানে নেই। একটু দেখুন সব পুরোনো দিনের ঘর বাড়ি। অনেকেই সোনার কাজ করার জন্য কিন্তু কাশ্মীরে আসে, মানে শ্রীনগরে আসে। তো ওই যে সোনার যেখানে তৈরি হয় বা সোনার যেখানে ডিজাইন করা হয় বা যে সমস্ত জুয়েলারির দোকানগুলো আছে, সব কিন্তু এই জায়গাটাতেই আছে। অনেক দর্শক বন্ধু কমেন্টসে কিংবা মেসেজ করে জানতে চেয়েছিল আগামী দিনে আমরা কাশ্মীর যাব, কোনো ট্রাস্টেবল ট্যুর এজেন্সির নাম্বার দিন, তাদের জন্য কয়েকটা কথা। আমাকে কিন্তু অনেক ট্রাভেল এজেন্সি, সেটা পশ্চিমবঙ্গের হোক সেটা বাইরের হোক, অনেকে অ্যাপ্রোচ করে যে আপনি আমাদের সঙ্গে কাশ্মীর করুন, কারণ কাশ্মীর যেহেতু প্রত্যেক বছর একটা হাই ডিমান্ডে থাকে। কিন্তু আমি কারোর সাথে কাশ্মীর করি না, আমি আরিফের সাথে কাশ্মীরে আসি। তার কারণটা হচ্ছে আমি আমার না এটা কোনো প্রমোশন নয়, আমি আমার জীবনে দুটো মানুষকে দেখেছি যারা মানে আমার চোখের সামনে না মানে বড় হয়েছে, এবং আমার ট্রাভেল ব্লগের সাথে তারাও না কোথাও কোথাও রিলেটেড হয়ে গেছে। একটা হচ্ছে এই আরিফ, একটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের শেখর। এই আরিফের সঙ্গে যখন আমার প্রথম 2018 সালে পরিচয় হয়েছিল, আমি কাশ্মীর যখন এসেছিলাম 2018 সালে প্রথম, তখন যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের একটা মানে স্টাফ ছিল হচ্ছে আরিফ, ও গাড়ি চালাতো। আজকে আরিফ কিন্তু এখানকার একটা বড় ট্রাভেল এজেন্সির, এখন ওর আন্ডারে 10-15টা গাড়ি রয়েছে। আর আমাকে অনেকে বলে না যে আপনাকে যেমন দেখেছি আপনি 1000 থেকে আজকে প্রায় 8.5 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছে গেছেন। তো আমিও কিন্তু আমার এই জার্নিতে এই 4.5 বছরের মধ্যে দুটো লোককে দেখেছি যে মানে বড় হতে। তা মানুষ কিন্তু শুধুমাত্র বড় হয় কোনো ইউটিউবারদের জন্য নয়, মানুষ বড় হয় তার কাজের জন্য বা কথার দামের জন্য, যে পাবলিকের সার্ভিস পেয়েছে। কাজেই যারা একটা রিলায়েবল ট্যুর এজেন্সি খুঁজছেন যে না আমরা খুব প্রফেশনাল ট্রাভেল এজেন্সির সঙ্গে আসবো, আমি এই প্যাকেজ বুক করছি, আমার এই অ্যাডভান্স আমি করে দিলাম, আমাকে ভাই তুমি এয়ারপোর্ট থেকে পিক আপ করবে, এয়ারপোর্টে ড্রপ করবে, যারা এরকম এজেন্সির সঙ্গে আসতে চান, আমি তাদেরকে বলবো যে আরিফের সাথে আসুন, আপনারা কোনোভাবে ঠকবেন না। কাশ্মীর নিয়ে যদি কেউ বলে যে আমি 15,000 টাকায় কাশ্মীর করাবো, কি 20,000 টাকা কাশ্মীর করাবো, কি 10,000 টাকা করাবো, কি 5,000 টাকা করাবো, কাশ্মীরে অনেক এক্সট্রা খরচ থাকে। কাশ্মীরে যদি বাজেট আপনার 15,000 টাকা হয়, আমি বলবো সেই বাজেটটা আপনার গিয়ে দাঁড়ায় 25,000-এ। আপনি যে গুলমার্গের গন্ডোলাতে উঠবেন, তার টিকিট আছে, সেই টিকিট আপনি কোথা থেকে বুক করবেন? থাজিয়াস গ্লেশিয়ারে যাবেন গাড়ি করে, বাইসরান ভ্যালি যাবেন, কিংবা আপনারা পেহেলগামে গিয়ে সাইট সিন করবেন, এই যে গাড়ির খরচ, এক্সট্রা খরচ অনেক আছে। এই এক্সট্রা খরচগুলোর কথা কিন্তু কেউ বলে না। আপনি 10,000 টাকা নিয়ে হাতে এলেন, দেখলেন আপনার 15,000 খরচ হয়ে গেল। কাজেই প্রপার ইনফরমেশন নিয়ে আসুন, জেনে আসুন, প্রত্যেকটা এপিসোড দেখুন। হ্যাঁ, খরচ 19-20 হতেই পারে, আমি হয়তো একটা ভালো রেস্টুরেন্টে খেলাম, আপনি হয়তো একটা মিডিয়াম রেস্টুরেন্টে খেলেন, সেটা হতেই পারে। কিন্তু যেগুলো আমরা লাগবেই খরচ, সেগুলো কিন্তু হিসাব করে আসুন। তাতে কিন্তু আমার মনে হয় না যে 10,000 টাকায় কাশ্মীর আপনার কখনো সম্ভব হবে। বিভিন্ন জায়গায় অ্যাড চলে যে এই আমাদের সঙ্গে চলুন, ও বলবে আমাদের সঙ্গে চলুন। সব জায়গায় খোঁজখবর নিয়ে আসুন, বিশেষ করে গুগলে রিভিউটা দেখে নিন যে অন্যান্য কাস্টমাররা তাকে কী রিভিউ দিয়েছে, সেই রিভিউ পড়ে কিন্তু আপনারা সিদ্ধান্ত নিন। আর কৌশিক যার সাথে বলছে তার সাথেই আমি আসবো, এটাই বেদবাক্য নয়। আবার আমাকে কেউ কম টাকা অ্যাপ্রোচ করছে, আমি তার সাথে এলাম, সেটাও কিন্তু করা উচিত নয়। কারণ আপনারা একবারই আসবেন এই জায়গায়, খরচা করে আসবেন। কাজেই সব দিক কিন্তু আপনারা দেখে শুনে চিন্তা ভাবনা করে আসুন। শুধু কাশ্মীর বলি নয়, যে কোনো জায়গায় যখন যাচ্ছেন একটু খোঁজখবর নিয়ে যান। এটা হচ্ছে শ্রীনগর যাওয়ার পথে সিন্ধ নদী, সিন্ধু নয় কিন্তু সিন্ধ নদী। সিন্ধ নদীর ওপরে হচ্ছে নতুন ব্রিজ, যে ব্রিজ দিয়ে আমরা এর আগেও গিয়েছি, ব্রিজ অনেক আগে চালু হয়েছে। আর আমরা যাচ্ছি হচ্ছে পুরনো ব্রিজ দিয়ে। এই রাস্তাটা আগের রাস্তা, এই দুটো রাস্তা কিন্তু পাশাপাশি চলবে, দিয়ে দুটো রাস্তা এসে এই জায়গায় মিশবে। বাইরে হাত বের করার উপায় নেই, এরকমই ঠান্ডা হাওয়া। এখনও যদি অবস্থা হয়, এখনও তো আমরা অর্ধেক রাস্তাও আসিনি, সোনমার্গ পৌঁছে কি অবস্থা হবে। যেমন বিয়ের দিন ঠিক হয় তিথি নক্ষত্র দেখে, পঞ্জিকা দেখে কবে একটা ভালো দিন পাওয়া যাবে, তেমনি স্নোফলও ঠিক দিন প্রেডিকশন করে আসতে হয়। যত আমরা এগোচ্ছি তত আস্তে আস্তে বরফের পরিমাণ বাড়ছে। যদিও এখন আমরা স্নোফল দেখতে পাইনি, তবে দেখতে পাবো এই আশায় রাখি। তো চারিদিকে প্রচুর বরফ, এরপর থেকে বাড়িঘর ক্রমশ কমে আসবে। আর সেই সাথে কিন্তু আশেপাশের যে সমস্ত পাহাড় কিংবা সেই সংলগ্ন যে সমস্ত সমতল ভূমি রয়েছে, সব কিন্তু বরফে ঢেকে থাকবে। আমি ইউটিউবের কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে এই বছর কোথায় যাওয়া যায়, ফরেন ট্রিপ কোথায় করা যায়। তো অনেকে আমাকে বলেছে সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ড তো অবশ্যই যাবো, এটা আমার মনের ইচ্ছা আছে। সময় ঘড়ি বলছে বেলা 11:30, আমরা সোনমার্গ যাওয়ার পথে নেমে পড়েছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, সুস্মিতা দেখে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে। তো ও বললো যে কৌশিক আশেপাশে যা দৃশ্য, এখানে নামি, নেমে একটা ফটোগ্রাফি করে একটু ভিডিও করি। আর এখানকার তাপমাত্রা বলছে এখন 4 ডিগ্রি, ক্লাউডি। স্নোফল হয়তো সোনমার্গের দিকে আগে থেকে হচ্ছে, মানে যত আমরা আগে দিকে যাবো না, আস্তে আস্তে কিন্তু বরফের পরিমাণ বাড়বে। কাশ্মীর বেড়াতে এসে এই জায়গা থেকে আপনি বরফ যে ব্যাপারটা, সেটা কিন্তু অনুভব করতে পারবেন। আর এইসব জায়গায় কিন্তু পাহাড়রত রয়েছেন আমাদের ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। এই যে আমরা সেফ, এই যে আমরা টুরিস্টরা কাশ্মীরে এসে বিন্দাস ঘুরে বেড়াচ্ছি, তার কিন্তু পুরো ক্রেডিটটাই হচ্ছে আমাদের ভারতীয় সেনাবাহিনীর। আলটিমেট তারা আছে তো আমরা আছি। আর এটা কিন্তু আমি লক্ষ্য করছি 2018 সাল থেকে। অবশ্যই তার আগে থেকেই আছে, কিন্তু আমি যখন 2018 সালে প্রথম এসেছিলাম তখন দেখেছিলাম নিরাপত্তার বেষ্টনী কাকে বলে। এখন অবশ্য কাশ্মীরে অশান্তি ঝামেলার প্রায় নেই বললেই চলে, কিন্তু সেই সময় ছিল। কাজেই তারাই কিন্তু আলটিমেট কাশ্মীরকে এই যে তাদের যে নিরাপত্তার বেষ্টনী কিন্তু ঘিরে রেখেছে। সময় বেলা 12:15, আমরা পৌঁছে গেছি
শ্রীনগর থেকে সোনমার্গের পথে গগন গিয়ার বলে একটা জায়গায়। গতবার যখন আমি সোনমার্গে এসেছিলাম তখন এই গগন গিয়ার পর্যন্ত কিন্তু আমাদের গাড়ি আসতো এবং এই জায়গাতে সমস্ত গাড়ি ফাড়ি দাঁড় করিয়ে এখান থেকে চেনওয়ালা গাড়ি আমাদের নিয়ে যেতে হচ্ছে এখান থেকে সোনমার্গের পথে। অর্থাৎ আমাদের গাড়ি পরিবর্তন করতে হতো বা আমরা যে জুতো জ্যাকেট সব এখানে ভাড়া করতাম বা করেছিলাম, শীতকালের কথা বলছি যখন প্রচুর বরফ থাকে। কিন্তু এই বছর খুলে গিয়েছে নতুন টানেল, নতুন রাস্তা। এটা হচ্ছে জেড মোড় টানেল। এই হচ্ছে টানেল যাওয়ার রাস্তা, যে রাস্তা ধরে গেলে আমাদের গাড়ি কিন্তু সরাসরি যাবে হচ্ছে একদম সোনমার্গ পর্যন্ত। আমাদের গাড়ির পরিবর্তন করার দরকার নেই। এটা হচ্ছে পুরনো রাস্তা আর এটা হচ্ছে নতুন রাস্তা। আর এই জায়গা থেকে সোনমার্গ হচ্ছে আর মাত্র 15 কিলোমিটার। এই টানেল দেখার জন্যই কিন্তু এবছর আরও একবার সোনমার্গে আসা। এই রাস্তাটা পুরো কংক্রিটের, আগে তো পিচ রাস্তা ছিল, এই রাস্তা কংক্রিটের রাস্তার একটাই সুবিধা কি, বরফ পড়লেও কিন্তু রাস্তার কোনো ক্ষতি হবে না, তাড়াতাড়ি রাস্তা সাফ হয়ে যাবে। আর যারা ট্যুরিস্ট তারা কিন্তু সবাই রাস্তায় নেমে আর কি ফটোগ্রাফি করছে। আলটিমেট দেশের তো একটা উন্নতি না, দেশের তো একটা প্রোগ্রেস। একটা টানেল তৈরি হয়ে যাওয়া মানে পর্যটন বলুন বা পরিবহন বলুন, সেখানে কিন্তু বিরাট একটা পরিবর্তন চলে আসা। বাইরে কি পরিমাণ ঠান্ডা আর কি পরিমাণ হাওয়া তার ব্যাখ্যা আমি করতে পারবো না। এখনও টেম্পারেচার বলছে 4 ডিগ্রি, আমার মধ্যে 4 ডিগ্রি থেকে কমই হবে। এই হচ্ছে সেই সোনমার্গ টানেল, সামনে লেখা আছে ওয়েলকাম সোনমার্গ টানেল। অনেক পর্যটক আছে যারা কিন্তু এখানে নেমেছে এবং নামার পর তারা ছবি তুলছে এবং এখানে কিন্তু টুরিস্টরা যে ছবি তুলতে পারবেন, ছবি তোলার জন্য জায়গাও রয়েছে। আগে আমরা যেতাম হচ্ছে ওই রাস্তা দিয়ে, নিচে রাস্তা ছিল, সেই রাস্তা কিন্তু বেশিরভাগ সময় বন্ধ হয়ে যেত, প্রচুর স্নোফল হলে রাস্তা বন্ধ থাকতো। আজ কিন্তু এই টানেল খুলে যাওয়ার জন্য আমাদের শ্রীনগরের সঙ্গে সোনমার্গের কিন্তু যে যাতায়াত সেটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। শ্রীনগরের গান্দেরবল জেলায় গগনগিয়ার এবং সোনমার্গের মধ্যে NH1 এর ওপর নির্মিত এই টানেলের আগের নাম ছিল জেড মোড় টানেল। এখানে মোড় কথার অর্থ টার্ন। পরবর্তী সময়ে এই টানেলের নাম হয় সোনমার্গ টানেল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8600 ফুট উচ্চতায় নির্মিত 6.5 কিলোমিটার দীর্ঘ এই 2 ওয়ে টানেল নির্মাণে সময় লেগেছে 10 বছর। সোনমার্গ তো বটেই, এমনকি আগামী দিনে যারা বালতাল হয়ে অমরনাথ যাত্রা করবেন তাদের জন্য যাত্রাপথ অনেকটাই মসৃণ হয়েছে এই টানেল নির্মাণের মধ্যে দিয়ে। টানেল থেকে বেরোনোর পর ভাই শুরু হয়ে গেছে স্নোফল। এ তো পুরো স্বর্গ, ফল, স্নোফল। মাত্র 24 ঘন্টা আগেই কাশ্মীর এসেছি আর প্রথম দিনের সাইট সিংয়ে বেরিয়ে প্রথম স্নোফল দেখার আনন্দ ভাষায় ব্যক্ত করা খুবই কঠিন। সোনমার্গ পৌঁছানোর কিছু আগে থেকেই শুরু হয়ে গেল হালকা থেকে ভারী স্নোফল। আমি বলেছিলাম যে আজকে স্নোফল হবেই হবে, আজকে স্নোফলের প্রেডিকশন আছে। চারিদিকে সব সাদা বরফে ঢাকা আর এবার ভালো রকম স্নোফল হচ্ছে, ভালো রকম। আমাকে অনেকে বলেছিল যে 2023 সালের কাশ্মীর সিরিজ প্রচুর হিট হয়েছিল, আমি কথা দিয়েছি 2025 সাল কিন্তু ততটাই হিট হবে। সোনমার্গে এসে আমি প্রথম এরকম এত স্নোফল পেলাম, এত স্নো পেলাম। গত বছরও পাইনি, গত বছর বরফ কম পড়েছিল, বাট এই বছর কিন্তু বরফ প্রচুর পড়বে। টুরিস্টরা দেখুন মানে কত লাকি এরা আজকে এই জায়গাতে এখানে পৌঁছাতে পেরেছে। আর চারিদিকে প্রচুর গাড়ির ভিড়। আমি সোনমার্গে এহেন দৃশ্য কোনোদিন দেখিনি, মানে এটাই আমার প্রথম সোনমার্গে এসে যে আমি এত বরফ দেখলাম, সেই সঙ্গে লাইভ স্নোফল। যতক্ষণ গাড়িতে বসেছিলাম এত বরফ, এত আনন্দের মধ্যেও ভেতরে কোথাও একটা কষ্ট ছিল। কষ্টটা কি বলুন তো, টয়লেট পাচ্ছিল। তো সোনমার্গে আসার পর কিন্তু এখানে টয়লেট রয়েছে জেন্টস এবং লেডিস, ঠিক আছে, পেড টয়লেট 10 টাকা করে লাগবে, তো এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আর চারিদিকে প্রচুর বরফ, হাঁটার সময় কিন্তু একটু মানে সাবধানে হাঁটবেন, কারণ পা কিন্তু পিছলাতে পারে। আর জুতো কিংবা জ্যাকেট আপনাদের আগে থেকে ভাড়া করার দরকার নেই, এখান থেকে আপনারা জুতো কিংবা জ্যাকেট ভাড়া করে নিতে পারেন। পল কেমন লাগছে? পল পল তো আমাদের বরফের মধ্যে পুরো বরফ মেখে গিয়েছে। আরে ও সুস্মিতা এখান থেকে ভুট্টা নিচ্ছে, ভুট্টা হচ্ছে এখানে 50 টাকা পিস। এ সুইট কর্ন হয় না? আপনারা যে ইনস্টাগ্রামে রিলস দেখে পাগল হয়ে যান না যে আরে বাপরে কোথায় কীরকম সুন্দর বানিয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এটাই করে দেবে। আপনারা 2 বা 3 বা 4টে রিলস পুরো মতো বানিয়ে নেবেন, তার জন্য এদের যা পারিশ্রমিক একটু বার্গেনিং করে নেবেন, ব্যাস ওই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করে দেবেন, দেখবেন ফলোয়ার আপনার একদিনে 1 থেকে 10,000 হয়ে গেছে। তবে এই জায়গায় এসে কিন্তু ঠান্ডা অতটা লাগছে না। গাড়িতে যখন আসছিলাম, যখন ফাঁকা জায়গায় হাওয়া দিচ্ছিল, বরফের জায়গায় এসে কিন্তু ঠান্ডা অতটা লাগছে না। এখানে বিভিন্ন দিকে কিন্তু স্নো বাইক রয়েছে, ওই দিকেও রয়েছে, এই দিকেও রয়েছে। আমি দেখি এখানে কত টাকা বলছে। সোনমার্গে নামার পর প্রায় সব টুরিস্টই থেজিয়াস গ্লেশিয়ারের দিকে যায়। বছরের অন্যান্য সময় যখন বরফ থাকে না তখন ঘোড়া পাওয়া যায়, কিন্তু শীতকালে চলে স্নো বাইক, যেগুলোর ভাড়া চায় 2400 টাকা। যদিও গ্লেশিয়ার পর্যন্ত কোনো বাইক যেতেই পারে না, কারণ ওপরে অনেক বরফ। 2400 টাকা ঠিক কত টাকা হতে পারে সেই ব্যাপারে একটু দর কষাকষি করছিলাম। এই জায়গায় এসে আর মনে হচ্ছে না যে স্নো বাইকে করে কোথাও যাই, কারণ এত বরফ মনে হচ্ছে এখানেই ফটোগ্রাফি করি, ভিডিওগ্রাফি করি। আলটিমেট ওপরে তো সে স্নোই রয়েছে, স্নোফলই হচ্ছে। দেখো বাইকে কত টাকা কি বলছে, রেটটা জিজ্ঞেস করো তারপরে বলবে। চলো চলো বাইকের রেটটাকে দেখি কত কি বলছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঘোরাই ভালো। এই দেখুন স্নো বাইকের জন্য কিন্তু সব লাইন পড়েছে, কারণ সবাই স্নো বাইক চাইছে। কিন্তু আমার এই জায়গাটা এসে মনে হচ্ছে যে সবাই কিন্তু এখানে অনেকে হেঁটে উঠেছে, দেখুন হেঁটে হেঁটে সবাই যাচ্ছে। আলটিমেট গ্লেশিয়ারে গিয়ে যে বরফ পাবো সেই বরফ কিন্তু এখানেও আছে।
এখানে স্লেজ গাড়িও রয়েছে কিন্তু। আর গ্লেশিয়ারটা হচ্ছে ওই দিকে, ওই স্নো বাইকগুলো যাচ্ছে। যখন প্রথমে এই জায়গাটা এসে আপনি বরফের ঝলকটা পাবেন না, যখন প্রথম স্নোফলটা পেয়ে যাবেন না, তখনই মনটা ভালো হয়ে যাবে। তখন মনে হবে সত্যি আশাটা সার্থক হলো। মানে এত বরফ, এত স্নোফল, আমি কোন দিকে যাব, কি ভিডিও করব, সেটাই বোঝা মুশকিল। পল কিন্তু প্রচুর এনজয় করছি ইতিমধ্যে। পলের জ্যাকেট ট্যাকেট ভিজে গেছে, সাথে কিন্তু আপনারা এক্সট্রা পোশাক নিয়ে আসবেন। আমরা কিন্তু এখনো জুতো ভাড়া করিনি, আমাদের যে জুতো সেই জুতো নিয়ে আপাতত কাজ চলে যাচ্ছে। সোনমার্গের আজকের যে ফিলিংসটা না, সেটা পুরো গুলমার্গের মতো। গুলমার্গে যখন আমরা উপরে করে ফার্স্ট ফেজে যাই, সেখানকার যে ভাইব থাকে এখানকার ভাইব সেম। মানে হঠাৎ করে ছবি দিলে বুঝতে পারবেন না যেটা সোনমার্গ না গুলমার্গ। এই বছর আমি দেখেছি সোনমার্গে বরফ বেশি এবং এখানে কিন্তু স্নোফলও তুলনামূলক বেশি হয়েছে। অনেকে জিজ্ঞেস করেন যে বাচ্চা নিয়ে আসবো কিনা, দেখুন অনেক ছোটো ছোটো বাচ্চা নিয়ে কিন্তু বাবা মারা এসছে। আমাদের পল কোথা থেকে একটা গ্লাস পেয়েছে, সেই গ্লাস নিয়ে বরফের মধ্যে দেখুন কীরকম খেলছে। আর ওই যে আমরা এসেছিলাম, স্নোফল কিন্তু এখনো শেষ হয়নি, কন্টিনিউ স্নোফল। আরে পল ওঠ, এই সময় তুমি কাশ্মীর কেন প্রোগ্রাম করছো? কাশ্মীর পড়ে যেতে এখন কি মনে হচ্ছে তুমি ভুল ছিলে, আমি ঠিক ছিলাম? না না না, তুমি ঠিক। আজকের দিনে এই সময় যদি না আসতাম এই প্রেডিকশন দেখে, তাহলে এই যে লাগাতার স্নোফল হচ্ছে এরকম পেতাম না। ও এবার শাড়ি নিয়ে এসছে, ও বলেছে আমি গুলমার্গে গিয়ে শাড়ি পরে ভিডিও করব। তখন থেকে কথাটা মাথায় স্ট্রাইক করছিল, তোমরা মেয়েরা যদি শাড়ি পরে ভিডিও করতে পারো, আমরা ছেলেরা কেন পাঞ্জাবি পরে ভিডিও করতে পারবো না? তো যারা ছেলেরা আগামী দিনে কাশ্মীর আসছো, অবশ্যই কিন্তু পাঞ্জাবি পরে ভিডিও করবে। শুরু হোক নতুন ট্র্যাডিশন আজ থেকে, #TWK। তুই কি জানিস ভালোবাসা কি করে যে হয়? তুই কি বুঝিস আমার মন কি বলতে যে চাই? শুধু আমি জানি তুই ছাড়া আমি, চাঁদ ছাড়া পৃথিবী অন্ধকারময়। প্রেম কি বোঝে প্রেমিকার খোঁজে, কত যেন না মেলা উত্তরের মিল। এই বোকা মনটা মিষ্টি ছোঁয়াতে আবার ডানা মেলে উড়তে চায়। স্বপ্ন জুড়ে তুই ঘুরে যে বেড়াস, সকাল আর সন্ধ্যায় আবার গন্ধে মিশে। যত চিন্তারা তোকে খোঁজে, যত ইচ্ছেরা তোকে বোঝে। পাঞ্জাবি তো পরেছে কিন্তু পায়জামা পরতে পারিনি ঠান্ডা বলে। তো আপনারা কিন্তু পাঞ্জাবি বা পাঞ্জাবি পরে অবশ্যই এখানে ভিডিওগ্রাফি করবেন, ছবি তুলবেন। বাঙালি ট্র্যাডিশনকে কিন্তু সৃষ্টি করতে হবে এই কাশ্মীরের বরফের মধ্যে। প্রচুর রিলস বানালাম, ফটোগ্রাফি করলাম, উপরে যাওয়া দরকারই পড়বে না। আর যে গাড়ি বলছিল 2400 টাকা, সে এখন 600 টাকাতে রাজি হচ্ছে। পার গাড়ি 600, নামার পরে 2400, বার্গেনিং করার পরে 600। কাজে এখানে এসে যারা এই মুহূর্তে আসছেন, এত বরফ নিচে এনজয় করুন। তারপর সময় যখন কেটে যাবে, যখন একটু বেলা বাড়বে, তখন বার্গেনিং করবেন, যে দরকার হলে ওপর থেকে ঘুরে আসবেন। বাট এইটুকু আমি বলতে পারি আমার অভিজ্ঞতা দিয়ে, যা ওপরে বরফ আছে নিচেও সেরকমই বরফ আছে। প্রথম দিনে সোনমার্গে এসে এক কথায় পয়সা শোধ। যেসব দর্শক বন্ধুরা আমাকে বলেছিলেন কৌশিক দা 2025-এ কাশ্মীর দেখতে চাই, তাদেরকে দিল সে চুমা। সেই সঙ্গে আরিফকেও থ্যাংক ইউ, কারণ আরিফ বলেছিল যে এই সময় কৌশিক ভাইয়া প্রোগ্রাম কিজিয়ে। বরফের এত দাপট আর এত ঠান্ডা, আমরা ওপর থেকে নিয়ে চলে এলাম। শুধু রাস্তাটুকু ছাড়া চারিদিকে বরফ বরফ, দূর দূর পর্যন্ত যেখানে চোখ যাচ্ছে সেখানেই বরফ। এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, পাহাড়ের মাথাগুলো এখন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। পলের অবস্থা খারাপ হয়ে গেছে, পল ঠান্ডা থাক। আর আসবি? আর কাশ্মীর আসবি? কালকে হোটেলে থাকবি না বরফে যাবি? হোটেলে? হ্যাঁ আচ্ছা চল চলে যাই। এই চলে যাই, আর পল থাকবে না, ওর কষ্ট হচ্ছে।
সময় বলছে দুপুর 2:45 আর এখানকার টেম্পারেচার হচ্ছে এখন 2 ডিগ্রি। যারা ইনস্টাগ্রাম ইউজার তারা কিন্তু এখানে সেরকম প্রচুর ফটোগ্রাফার পেয়ে যাবেন, যারা আপনাদের রিলস বানিয়ে দেবে। রিলস বা ফটোগ্রাফি করার জন্য কিন্তু আপনারা বার্গেনিং করে নেবেন। আর খাওয়া দাওয়ার এখানে খরচ আমি বলে দিচ্ছি একটু। এখানে ম্যাগির দাম হচ্ছে যেমন 80 টাকা, আর যদি ডবল এগ দিয়ে ব্রেড অমলেট নিই সেক্ষেত্রে খরচ হবে 100 টাকা। ফুডটা হচ্ছে 50 টাকা। মোটামুটি এখানে সব কিছুর দাম আগে যা ছিল তেমনই আছে, এই 10-20 টাকা মতো বেড়েছে। জুতো ভাড়া করার জন্য 100 টাকা লাগে ম্যাক্সিমাম, তার বেশি লাগবে না। ওরা 500-600 এরকম সব কিছু বলবে, দরকার নেই 100 টাকা দিয়ে ভাড়া করবেন। ইচ্ছে হচ্ছিল আর একটু বেশি সময় এখানে থাকি, বরফে একটু খেলা করে রিলস বানাই, কিন্তু আমাদের পলবাবু এত ঠান্ডা লেগেছে বলছে বাড়ি চলো। আর থাকছি আর আমাকে মারছে, বলছে বাড়ি চলো, ভালো লাগছে না, বাড়ি চলো। তোর মা বলছে একটু থাক, বলছে তুমি আমার মা না তাহলে। এত রেগে গেছে ও, মানে ওর এই ঠান্ডা ফান্ডা বড় অতটা পছন্দ হয় না, ও বাড়িতে থাকতে বেশি ভালোবাসে। সোনমার্গে কিন্তু অনেক হোটেল রয়েছে, যদি আপনারা মনে করেন যে আপনারা নাইট স্টে সোনমার্গে করবেন সেক্ষেত্রে কিন্তু হোটেল আপনারা বুকিং করে আসতে পারেন, বা যে এজেন্টের সঙ্গে আসছেন তাদেরকে বলে দিতে পারেন, বা অনলাইনেও আপনারা বুক করতে পারেন হোটেল। গাড়ির মধ্যে এসে বসলাম, ভেতরে হিটার চলছে, এখন মনে হচ্ছে পরানটা জুড়াচ্ছে। বালটাল যাওয়ার রাস্তা আছে এইদিকে, এখান থেকে বালটাল হচ্ছে 15 কিলোমিটার আর লে হচ্ছে 346। আর আমরা অন্য একটা রাস্তা ধরে যাচ্ছি, অর্থাৎ আমরা যেদিক দিয়ে সোনমার্গে এসছি ওই দিকে ফিরছি না, অন্য রাস্তা দিয়ে ফিরছি। আর এই জায়গা থেকে দেখুন পুরো ভ্যালিটা কত সুন্দর লাগছে, পুরো সোনমার্গের ভিউ হচ্ছে এই জায়গা থেকে। সোনমার্গ থেকে আমরা রওনা দিলাম সিন্ধ নদীর ওই পারে রাস্তা দিয়ে, যে পথে যেতে যেতে পুরো জায়গাটাই দেখা যায়। কি অপূর্বই দৃশ্য, ঘরবাড়ি, রাস্তাঘাট সব বরফে ঢেকে গিয়েছে। মাঝে মাঝে দেখা মিলছে বয়ে চলা সিন্ধ নদীর, এরই মাঝে কোথাও কোথাও মাথা তুলে দাঁড়িয়ে পাইন গাছের সারি। তবে ফিরে যাওয়ার সময় একটা জায়গায় দাঁড়ানোর ছিল, আর সেই সঙ্গে আপনাদের কিছু দেখানোর। আমরা তো সোনমার্গ নতুন টানেল দিয়ে ওপর দিয়ে চলে যাচ্ছিলাম, তা আমাদের ড্রাইভার সাহেব দানেশ ভাই বললো যে দাদা একটা জিনিস আপনারা মিস করেছেন। এলাম কি বললো, সেইটা ওয়েলকাম টু সোনামার্গ, যেটা আমরা সব ভিডিওতে দেখি, বা আমরা যখন এই ব্রিজটা দেখি তখনই কিন্তু আমাদের মনে হয় আমরা সোনমার্গ আসছি। তো এই জায়গাতে আমরা এসেছি শুধুমাত্র ফটোগ্রাফি করার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য, বাট আমরা কিন্তু ফিরে যাবো হচ্ছে ওপর দিয়ে। টানেলটা রয়েছে ওপর দিকে আর ওই ব্রিজটা রয়েছে এখানে। একবার দেখুন কি সুন্দর লাগছে দৃশ্যটা। ঠান্ডা কিংবা বরফে ছোটাছুটি করে ক্লান্তির কারণেই হয়তো সহযাত্রীরা কখন যেন ঘুমিয়ে পড়েছে। ওদের আর ডেকে তুলে বললাম না, ওই দেখো পাহাড়ের পাদদেশে কত বরফ সদ্য স্নোফলের সাক্ষী রেখে দিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাও বেড়েছে, আর যেহেতু লাঞ্চ করা হয়নি খিদাও পেয়ে গেছে, এত দৌড়ঝাঁপ করেছি না। এখানে নিলাম হচ্ছে কলা, এখানে কলা হচ্ছে 10 টাকা পিস, চরম ঠান্ডা কলা। আর কাশ্মীরে এসে আপনারা না বেকারির জিনিস অবশ্যই ট্রাই করবেন, কিন্তু বেকারির অনেক জিনিস পাওয়া যায়। সিরমাল হচ্ছে এখানকার এক ধরনের রুটি, তো এগুলো বেকারির দোকানে পাওয়া যায়। শ্রীনগরে তো দোকান রয়েছে, এমনি রাস্তাঘাটেও দোকান মাঝে মধ্যে মিলবে যেখানে এই সিরমাল আপনারা কিনতে পারবেন। খুব সুন্দর খেতে, গরম করে খেতে খুব সুন্দর লাগে। কি খেতে ইচ্ছা করছে? মটর বিরিয়ানি। মটন না, মটো কি? মটর বিরিয়ানি। আমার হাতগুলো তো ঠান্ডা হয়ে গেছে, শোনা তুই পিছনে বস না বাবু আমার। শ্রীনগরে যখন এসে পৌঁছালাম তখন বেলা ফুরিয়ে সূর্য ধীরে ধীরে অস্তাচলে। এই হচ্ছে নিশাদ বাগ, মুঘল গার্ডেন নিশাদ। আর ডান দিকে যে বড় লেকটা, এটা কিন্তু ডাল লেকের এরিয়া, বাট এটা ডাল লেক নয়। ডাল লেক শুরু হবে হচ্ছে অন্য দিক থেকে। নিয়ে নিয়েছিস, এবার যা গাড়িতে বসে খাবা। ফ্রি নয়, পয়সাওয়ালা। এখানে এরকম বারবিকিউ পাওয়া যাচ্ছে, চিকেন বারবিকিউ। এই 4টে স্টিকের দাম হচ্ছে 300 টাকা, মানে 75 টাকা করে হচ্ছে স্টিক এখানে। এরকম কিন্তু বারবিকিউয়ের দোকান বা টুকটাক খাওয়া দাওয়ার দোকান আপনারা লেকের অনেক ধারে অনেক জায়গাতেই পেয়ে যাবেন। এই যে বারবিকিউ রয়েছে না, এর সঙ্গে রয়েছে এরকম রুটি, এরা বলে চাপাটি, আর সেই সঙ্গে চাটনি। রুটি আর চাটনি হচ্ছে এখানে ফ্রি, এর জন্য কোনো টাকা দিতে হবে না। সুস্মিতা ঠকঠক করে কাঁপছে ঠান্ডা, এত ঠান্ডা এত ঠান্ডা এখানে। খাবো আমি একটা? সন্ধ্যের আগ দিয়ে এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে রুটির সঙ্গে বারবিকিউ সত্যি অসাধারণ। সময় সন্ধ্যে 6:19। আমরা ফিরে এলাম হোটেলে। আর রাতের অন্ধকারে আমাদের হোটেলের নাজারিয়া কিছুটা এরকম। এখান থেকে আমরা চাবি নেব। ভাইয়া চাবি দিয়েছেন আমরা। সময় সন্ধ্যে 6:50। আমরা সারাদিন ঘোরাফেরার পর চলে এসেছি রুমের মধ্যে, এবং রুমে ফিরে আসার পর এখন যে সিনারিওটা চলছে সেটা হচ্ছে যে আমি এখন কাজে বসবে শুধুমাত্র আপনাদের জন্য। কেন? কারণ তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করলে তাড়াতাড়ি আপনারা এই ভিডিও দেখে কাশ্মীর আসার শীতকালে প্ল্যান করতে পারবেন, কারণ এই বরফ স্নোফল থাকবে না তো তাই। এ আমাকে আস্তে আস্তেই বলছে, শোনো তুমি কিন্তু ঘুমাবা না, তোমায় গিয়ে এখন কাজে বসতে হবে, এডিটিংয়ে বসতে হবে, ভিডিও আজকে তোমার দিতেই হবে, আজ কাল ভিডিও বের হতে হবে। তা আমি যাই হোক সন্ধ্যাবেলা এসে কাজে বসে গিয়েছি। পল এখন গেম খেলছে, কিন্তু একটু পরে ওর মা ওকে দেবে বকা, ফোনটা কেড়ে নেবে, তারপরে পল পড়তে বসবে এবং রাত্রি 12টা অবধি পল পড়বে। আর সেন্টার পলকে ওর মা মোটামুটি 12টা অবধি পড়ায়। যখন আমি বাইরে থাকি তখন পলও পরে, আমিও কাজ করি। তা আজকেও সেটাই হচ্ছে, আমিও কাজ করবো, মোটামুটি রাত্রি 12টা অবধি কাজ করবো আজকে। সময় রাত 1:45 সমাপ্ত করলাম এডিটিংয়ের কাজ। এবার ঘুমোতে হবে, কারণ কালকে সকালবেলায় 6টার সময় উঠতে হবে, 8টার সময় বেরোতে হবে, কারণ কাল আমরা যাবো হচ্ছে আমাদের ড্রিম ডেস্টিনেশন। শুধু আমাদের বলা ভুল, অনেকের ড্রিম ডেস্টিনেশন গুলমার্গ। তো সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।